আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। মিয়ানমারে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতে ছোড়া গুলিতে বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ, ৪৯ সশস্ত্র রোহিঙ্গা আটক। ভোটারদের আস্থা ফেরানোর পাশাপাশি সন্তোষজনক ভোটের হারে গুরুত্ব দিচ্ছে ইইউ, আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকেও থাকবে নজর। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাবে অন্তর্বর্তী সরকার, এতে আইনি বাধা নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিপিএলে সিলেট পর্বের শেষ দিকে এসে ফর্মে ফিরতে পারেননি তানজিদ তামিম, সেঞ্চুরি বঞ্চিত হলেও তৌহিদ হৃদয়ের ব্যাটিংয়ে স্বস্তি। এবং রাজধানীতে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে, ৯ দিনব্যাপী উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছি বিস্তারিত সংবাদে। মিয়ানমারে আরাকান আর্মির সাথে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে ওপার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সীমান্ত এলাকার বাসিন্দারা। মিয়ানমারের সংঘাতের জেরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৪৯ জন সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছে বলে জানিয়েছে বিজিবি। কক্সবাজার থেকে সরার আজম মানিকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন সাদিয়া ওমর। শনিবার রাত ১১টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত টেকনাফ সীমান্তের ওপারের মিয়ানমারের তোতার দ্বীপ এলাকায় আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র সংঘাত চলে। রাতভর গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এপারের সীমান্ত এলাকা। সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় ওয়াইকংয়ের তেচ্ছি ব্রিজ এলাকার শিশু আফনান। এ খবর ছড়িয়ে পড়লে কক্সবাজার টেকনাফ মহাসড়কে বিক্ষোভ করে এলাকাবাসী। পরে বিজিবি ও সেনা সদস্যরা গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেন। তো গুলাগুলি ওরা করছে নাফ নদীতে, মনে করেন। আমরা এখন এলাকাবাসী আতঙ্কের মধ্যে আছি অনেক। এইটা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই, এইটা এখনো সরকারে সিদ্ধান্ত করে বললা আমরা আবেদন জানাই। আমরা চাই এটা সমাধান। আমরা চাই আরসু নবিসুম গ্রুপ এগুলাতে নদীর থেকে উঠে যাক। উঠে গেলে আমাদের সাধারণ জনগণ যারা আছে এরা সুন্দরভাবে কাজ করতে পারবে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্ব বজায় রেখে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। এদিকে মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৪৯ জন সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছে। তাদেরকে ওয়াইকং বিজিবি ক্যাম্পের হেফাজতে নেওয়া হয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবারে রয়েছে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ প্রসঙ্গ। বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ভোটারদের আস্থা ও বিশ্বাস ফেরানোর পাশাপাশি সন্তোষজনক ভোটের হারে গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে থাকবে নজরদারি। তিনি বলেন, স্বাধীনতা, নিরপেক্ষতা ও হস্তক্ষেপহীনতা এই ৩ নীতির উপর ভিত্তি করে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কানাডা, নরওয়ে আর সুইজারল্যান্ডের প্রতিনিধি মিলিয়ে মোট ২০০ জনের একটি দল পর্যবেক্ষণ করবে বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির নির্বাচন।
এরই মধ্যে ৫৬ জন পর্যবেক্ষক কাজ শুরু করেছেন, বাকিরা আসবেন নির্বাচনের আগে। এ তথ্য দিয়ে দলের প্রধান জানালেন, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ৬৪ জেলাতেই থাকবে তাদের প্রতিনিধি। বাংলাদেশের জাতীয় আইন এবং আঞ্চলিক ও বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী আমরা নির্বাচন পর্যবেক্ষণ করব। স্বাধীনতা, নিরপেক্ষতা এবং হস্তক্ষেপ না করার বিষয়টি মাথায় রেখে আমাদের কাজ পরিচালিত হবে। আশা করছি নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক হবে। মূল বিষয় হবে নাগরিকের আস্থা ও বিশ্বাস অর্জন। অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তারা কি দলের নাকি ভোটার উপস্থিতি বোঝান, এমন প্রশ্নে কূটনৈতিক জবাব দিলেন ইইউ পার্লামেন্টের এই লাটভিয়ান প্রতিনিধি। আমাদের কাছে অন্তর্ভুক্তিমূলক মানে হল নাগরিকের ভোট দেওয়ার সুযোগ এবং তার ভোটের গুরুত্ব। আমরা জানি যে এখানে দলের নিবন্ধন কিংবা ন্যায় বিচারের মতো ইস্যু আছে। এগুলো ঐতিহাসিক ও জটিল ইস্যু। আমরা এগুলো নিয়ে ততক্ষণ পর্যন্ত মন্তব্য করতে চাই না যতক্ষণ এগুলো ভোটের সংখ্যার উপর প্রভাব ফেলে। নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হওয়া নিয়মিত ঘটনা নয়, আর আমরা কেবল সংসদীয় নির্বাচন পর্যবেক্ষণ করব, গণভোট নয়, কারণ আমাদের ম্যান্ডেট নেই। ইজাবস জানান, ২০০৮ সালের পর এবারই প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের মাঠ সবার জন্য সমান, সরকার কোনো দলকে বেশি সুযোগ দিচ্ছে না। তিনি বলেন, নির্বাচনের জোয়ার চলছে সারা দেশে। গণভোটে হ্যাঁ ভোট এর পক্ষে প্রচার চালাবে অন্তর্বর্তী সরকার। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এতে আইনি বাধা নেই। রিপোর্ট করছেন মোস্তফা মল্লিক। যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি বাবে। প্রধান উপদেষ্টাকে জাপান সফরের আমন্ত্রণ জানান তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত ৩টি নির্বাচনের একটিতেও ইইউ প্রতিনিধি পাঠায়নি, তবে ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্তের কথা প্রধান উপদেষ্টাকে জানান ইভার্স। নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে ইইউ এর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। ইউ একটা বড় ইলেকশন অবজারভার টিম পাঠাচ্ছে, কারণ তাদের মতে এটা খুবই একটা হিস্টোরিক ইলেকশন। পুরো আলোচনায় আওয়ামী লীগ বিষয়ে কোনো আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পার্টিসিপেশন নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা হয়নি। চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূস বলেছেন যে উনি ইউরোপিয়ান ইউনিয়নকে আশ্বস্ত করেছেন যে ভোট, আগামী যে ইলেকশনটা এবং গণভোট খুব সুচারুভাবে সম্পন্ন হবে। লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে। এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আসা অন্তর্বর্তী সরকার চায় হা ভোটের পক্ষে ভোট দিক সাধারণ মানুষ। আমরা স্পষ্টভাবে বলছি যে সরকার এখানে হা ভোটের জন্য এটা সরকার বলবে। তো আমরা জনগণকে বলছি যে আপনারা যদি আর অপশাসন না চান, আপনারা যদি আরো স্বৈরাচারকে আর রিটার্ন না চান, অবশ্যই তাহলে আপনারা হা ভোট দিবেন। এখন জনগণ ডিসাইড করবেন। প্রেস উইং বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ এবারের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ময়মনসিংহে একজন সনাতন ধর্মাবলম্বী নিহত হওয়ার ঘটনায় কিছু বিশিষ্ট নাগরিকের দেয়া বিবৃতিকে বিভ্রান্তিকর উল্লেখ করে প্রেস উইং জানিয়েছে, এ ধরনের বিবৃতি সমাজে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তাই যে কোনো বিবৃতি দেওয়ার আগে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সরকার। প্রত্যেকটা বিষয় ইনভেস্টিগেট করছি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বগুড়া ২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার আপিল শুনানির দ্বিতীয় দিন প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৫৮ জন। ২ দিনে প্রার্থিতা ফিরে পেলেন সব মিলে ১১০ জন, বাতিল হয়েছে ২১ জনের। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল শুনানি চলবে। আরও জানাচ্ছেন সাদি মাহমুদ। নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনও ৭০ জন প্রার্থীর শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৮ জন, মনোনয়ন বাতিল হয়েছে ৬ জনের, আর স্থগিত আছে ৭ জন প্রার্থীর মনোনয়ন। ২ দিনে ১৪০ জন প্রার্থীর শুনানি অনুষ্ঠিত হলো।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা পড়েছে 645টি। আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশনারকে অনুরোধ করব যে লেভেল প্লেইং ফিল্ডটা যদি আমাদের জন্য তৈরি করে দেওয়া হয়, আমরা ছোট দল, নতুন প্রার্থী, আমরা সুন্দরভাবে নির্বাচনটা করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই অবসর জীবনে আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের খেদমত করতে পারি। 17 বছর এই রাজপথে আমি কষ্ট করেছি। আমি জনগণের রায় নিয়ে ইনশাল্লাহ আমি প্রতিদ্বন্দ্বিতা করব। আপনাদের সকলের দোয়া কামনা করি যাতে করে আমি আমার এলাকায় কাজ করতে পারি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে মব ঠেকানোর বিকল্প দেখছেন না প্রার্থীরা। আমি মনে করি লড়াই সামনে আরও হবে, সেই লড়াইয়ে যত বেশি ঐক্য নিজেরা করতে পারি সেটাই ভালো। বাংলাদেশের বিরুদ্ধেও তো শক্তি আছে, বাইরের শক্তি আছে, সবার বিরুদ্ধে মিলে আমরা যাতে লড়াইটা করতে পারি। জাতীয় পার্টির ওপর অযাচিত হামলা হুমকি, ভোটারদের ওপর অযাচিত হামলা হুমকি আসতে পারে, সেজন্যই তার আগেই একটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রয়োজন, একটা লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। রোববার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষা কার্যক্রম সমন্বয় করতে সংশ্লিষ্ট বাহিনী, দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে উস্কানি দেওয়ার মামলায় সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর দাবি জানিয়ে যুক্তি উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। মানবতা বিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে শেখ হাসিনাকে দেওয়া আমৃত্যু কারাদণ্ডাদেশের পরিবর্তে মৃত্যুদণ্ডাদেশ চেয়ে করা আপিল শুনানির দিন ঠিক করতে চেম্বার জজ আদালতে আবেদন করবেন তারা। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মান্না। শেখ হাসিনার পুত্র ও সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে 3 অভিযোগ আনে প্রসিকিউশন। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, আসামিরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আন্দোলনকারীদের রাজাকার হিসেবে চিহ্নিত করে। বহির্বিশ্বে গণহত্যার ঘটনা আড়াল করতে জয়ের নির্দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। ইন্টারনেট বন্ধ হওয়ার পর রামপুরায় 28 জনকে ও উত্তরায় 34 জনকে হত্যাসহ অন্যান্য হত্যাকাণ্ডের জন্য জয় ও পলককে দায়ী করা হয়। সজীব আহমেদ ওয়াজেদ জয় এবং আরেকজন হলেন জুনায়েদ আহমেদ পলক। এই দুজন দায়িত্বশীল ব্যক্তি যারা এই মামলার আসামি, তারা পরিকল্পিতভাবে এই গণঅভ্যুত্থানে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্যাতন এবং নিপীড়ন চালানোর উদ্দেশ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিলেন। এই ইন্টারনেট বন্ধ রাখার জন্য সরকারি চিঠি, নথি উপাত্ত আমরা সবই ট্রাইব্যুনালে জমা দিয়েছি। আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে চার্জ হিয়ারিং সমাপ্ত হয়েছে। 15 জানুয়ারি আসামি পক্ষের বক্তব্য উপস্থাপনের দিন ঠিক করেছেন আদালত। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাজাপ্রাপ্ত শেখ হাসিনার বিরুদ্ধে করা আবেদন নিয়ে কথা বলে প্রসিকিউশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে 3 জনের মামলা, ওই মামলার কনসাইজ স্টেটমেন্ট প্রস্তুত করেছি এবং আমরা এটাকে ফিক্স করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিব কাল অথবা পরশুদিনের মধ্যে। এই মামলায় 5 বছরের সাজাপ্রাপ্ত আসামি চৌধুরী আব্দুল আল মামুনও রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় শুটার সহ 4 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়িক, রাজনৈতিক নাকি নেপথ্যে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ বনশ্রীতে স্কুল পড়ুয়া শিক্ষার্থী হত্যাকাণ্ডে হোটেল কর্মচারীকে সন্দেহভাজন সহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা হয়েছে। শাকের আদনানের রিপোর্ট। তেজগাঁওয়ের পশ্চিম তেজতুরি বাজারে স্টার কাবাবের পেছনের একটি গলিতে বুধবার রাত 8:30টার দিকে দুর্বৃত্তের গুলিতে মারা যান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের গ্রেপ্তারে মাঠে নামে গোয়েন্দারা। সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ জানিয়েছে,
ওই ঘটনায় শুটার জিন্নাত, মূল সমন্বয়কারী বিল্লাল, আত্মগোপনের সহায়তাকারী আব্দুল কাদির এবং ঘটনাস্থল রেকি করা রিয়াজকে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, পলাতক আরেক শুটার রহিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অস্ত্র উদ্ধার সম্ভব না হলেও ওই ঘটনায় ব্যবহার করা মোটরসাইকেল ও নগদ ৬,০০০ টাকা জব্দ করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি কারা করেছে এবং যে আসামিগুলোকে ধরেছে তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে। এখন তো তদন্তে আমরা আরও ডিপে যাব এর সঙ্গে নেপথ্যে কারা যদি কেউ জড়িত থাকে, অন্য কোনো দ্বন্দ্ব আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখব। শনিবার দুপুরে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকার বাসায় ১০ম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার নীলি হত্যাকাণ্ডে তাদের খাবার হোটেলের কর্মচারী মিলনকে সন্দেহভাজন সহ অজ্ঞাতদের নামে খিলগাঁও থানায় মামলা করেছে নিহতের পরিবার। আমাদের যে ধারণা, সে এই কাজটা একা করতে পারে না, কারণ তার সাথে অনেকে জড়িত আছে। কারণ ওরা এটা একদিনের প্ল্যানিং না, এটা অনেক দিনের প্ল্যানিং। প্রাথমিকভাবে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছি। আমরা যেটা জানতে পেরেছি যে ভিকটিমের বাবার রেস্টুরেন্টে চাকরি করতো একজন, সে ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তারা এই বিষয়টা আমাদেরকে জানিয়েছে। এগুলো আমরা ঘটনার সাথে এটার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা খতিয়ে দেখছি। হত্যাকাণ্ডের সময় বাসা থেকে 5 ভরি স্বর্ণ ও নগদ 5 লাখ টাকা লুট হয়েছে বলে জানিয়েছে নিহতের পরিবার। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। সমাজে পিছিয়ে পড়া নারীর দক্ষতা উন্নয়নে মানিকগঞ্জের সিংগাইরে রন্ধন প্রতিযোগিতা ও প্রশিক্ষণ দিয়েছে কুকিং অ্যাসোসিয়েশন। রান্না শেখার পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দেওয়া হয় অর্থ সহায়তা। জেকে বসা শীতে বিপর্যস্ত সুবিধা বঞ্চিত মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে কম্বল বিতরণ করেছে কুকিং অ্যাসোসিয়েশন। দক্ষতা, প্রণোদনা ও সামাজিক সহায়তার এমন উদ্যোগ নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বিন্নাডাঙ্গি গ্রামের নারীদের। আরও জানাচ্ছেন আফরোজা হাসি। শীতের সকালে মানিকগঞ্জের গ্রামীণ জনপদের সূর্যোদয় যতটা স্নিগ্ধ, প্রত্যন্ত অঞ্চলের জীবন জীবিকা ততটাই দারিদ্রতা আর প্রতিকূলতার কষাঘাতে জর্জরিত। হালামলের সুযোগ সুবিধা বঞ্চিত কৃষিভিত্তিক এই জনপদের নারীরা উন্নয়নের মূলধারা থেকে অনেকটাই পিছিয়ে। নারীদের জীবনে টেকসই উন্নয়ন সহ শীতে উষ্ণতার বার্তা নিয়ে সিংগাইরের বিন্নাডাঙ্গি গ্রামে কুকিং অ্যাসোসিয়েশন। রান্না শিখে স্বাবলম্বী হওয়ার প্রত্যয়ে রান্না বিষয়ক প্রশিক্ষণ ও রন্ধন প্রতিযোগিতায় অংশ নেন নারীরা। অনেক আনন্দিত, অনেক কিছু শিখতে পারলাম। প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি এবং সেকেন্ড হয়েছি, এর জন্য আমার অনেক ভালো লাগতেছে। জয়ী হয়েছি আর 5,000 টাকা পেয়েছি। এই 5,000 টাকা দিয়ে কিছু করার ইচ্ছা আছে। নারীদের স্বনির্ভর করতে প্রশিক্ষণ সহায়তা জারি রাখবে কুকিং অ্যাসোসিয়েশন। রান্নার কম্পিটিশন হলো সিঙ্গারা বানানো। প্রথম পুরস্কার হিসাবে দিচ্ছি 5,000 টাকা কুকিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আর 3,000 টাকা দিচ্ছি যে থার্ড হয়েছে, সেকেন্ড যে হয়েছে তাকে আমরা 4,000 টাকা দেব। পিছিয়ে পড়া নারীদের ভাগ্য বদলে রাষ্ট্রীয় পদক্ষেপের পাশাপাশি কুকিং অ্যাসোসিয়েশনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান সুধীজনদের। আফরোজা হাসি, চ্যানেল আই, মানিকগঞ্জ। এবারে জানাবো বিপিএল টি20-র খবর। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে বাড়ছে প্রাণহানি। ট্রাম্পের আক্রমণের হুঁশিয়ারির জবাবে নিজ দেশে মনোযোগ দিতে খামেনির পরামর্শ। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে কার্যকর করতে হলে একে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে হবে। এতে ভারতের উত্তর পূর্ব ও মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে যোগাযোগ বাড়বে। চট্টগ্রাম রেডিসন ব্লুতে দৈনিক প্রথম আলো আয়োজিত চট্টগ্রাম কবে বাণিজ্যিক রাজধানী হবে শীর্ষক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। এতে স্বাগত বক্তব্য দেন দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। আরও বক্তৃতা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন, বিজিএমই এর ভারপ্রাপ্ত সভাপতি ও কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম রহমান, জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক সহ অন্যরা। কমিউটিং চিটাগের সুযোগ আছে এখনো।
ঢাকাতে তো করতেই হবে, ঢাকা তো আনলিভেবল সিটি, বিকজ ঢাকা যদি কমিটিং না করে ঢাকা শহরে বসবাস করা যাবে না। তো কমিটিং চিটাগংয়ের নেইবারলি যে জায়গাগুলো আছে আমরা যদি এখন থেকে কমিটিংয়ের ব্যবস্থা করতে পারি তাহলে মানুষ কিন্তু অনেকে বাইরে থাকে। দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় মিথ্যা তথ্যে কেউ নির্বাচিত হোক তা চায় না দুদক। হলফনামায় প্রদর্শন করা হয়নি এমন কোনো সম্পদের মালিক যেন আগামী নির্বাচনে এমপি না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। দুদকের প্রধান কার্যালয়ে দুপুরে রিপোর্টার্স এগেইনস্ট কারাপশন র্যাক এর 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, 2008 সালে নির্বাচনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সম্পদের তথ্য দিয়েছিলেন তাতে মিথ্যা তথ্য ছিল। তখন তা খতিয়ে দেখলে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন না বলে জানান দুদক চেয়ারম্যান। 2026 সাল দেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে বড় পরিবর্তনের পর গণতন্ত্রের উত্তরণের বছর বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতি যাতে নিরসন হয় আমরা সেদিকটায় সবাই লক্ষ্য রাখবো এবং আমাদের শাসক যারা হবেন তারা যদি ন্যায়নিষ্ঠ এবং সৎ সেদিকটা আমাদের প্রত্যাশা থাকবে। যদি আমরা ন্যায়বান ব্যক্তিকে নির্বাচিত করতে পারি, আমরা যদি দুর্নীতিবিহীন ব্যক্তিকে নির্বাচিত করে নিয়ে আসতে পারি, যদি তাদের শাসন সুপ্রতিষ্ঠিত হয়, আমাদের বিশ্বাস আগামী দিনগুলিতে বাংলাদেশ ভালো এগিয়ে যাবে। আমরা চাবো না হলফনামায় প্রদর্শিত হয়নি এরকম সম্পদের মালিক আগামী দিনে শাসক হিসেবে আসুন। গণভোটে সবাইকে অংশ নিতে হবে উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান বলেছেন, সংস্কার চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিক পদক 2025 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা আরও বলেন, সংস্কার চাইলে এর পক্ষে ভোট দিতে হবে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, নির্যাতন ও আয়নাঘরের পরিস্থিতিতে ফিরে যেতে না চাইলে গণভোট দিতে হবে। আধিপত্যের কাছে বাংলাদেশ আর কখনো মাথা নত করবে না বলেও জানান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে 8 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক দেওয়া হয়। সংস্কার চান তাহলে গণভোটে যেতে হবে, সংস্কারের পক্ষে মতামত ব্যক্ত করতে হবে। এবার কিন্তু নির্বাচনে তরুণ সমাজ একটা বড় ভোটের অংশ। বাংলাদেশের মানুষ বারবার ভয় জয় করেছে, সুতরাং এইবারও আমরা জয় করব এবং তরুণেরা আমাদের জন্য যে আত্মাহুতি দিয়েছে, যে আত্মবিসর্জন দিয়েছে, সংস্কারের পথটাকে বেছে নিয়ে গণতন্ত্রের ভিত্তি রচনাতে সামনের 12ই ফেব্রুয়ারি যে গণভোট, সেই ভোটে আমরা আমাদের সিদ্ধান্ত প্রয়োগ করব। আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি যে এই স্বপ্ন আমাদের শহীদরা দেখে গেছেন, যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে। যারা সামনে দায়িত্ব নেবেন তারা এগিয়ে নিয়ে যাবেন দেশকে। আধিপত্যবাদের কাছে আর বাংলাদেশ কখনো মাথা নত করবে না। দেশের সব ক্ষেত্রে নারীদের যে অগ্রগতি তার মূলে রয়েছে 30 বছর আগে নেওয়া বেগম খালেদা জিয়ার বিভিন্ন উদ্যোগ। এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। রোববার বিকালে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি। দেশের ব্যবসা বাণিজ্য ও আর্থিক খাতের প্রসারে খালেদা জিয়ার নানা উদ্যোগের কথা স্মরণ করেন বিশিষ্টজনেরা। রিপোর্টে আরও জানাচ্ছেন লায়লা নওশীন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত স্মরণ সভা। এতে যোগদান বেগম জিয়ার সঙ্গে দীর্ঘদিন কাজ করা রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ ও ব্যবসায়ী নেতারা। দেশের নারী শিক্ষার প্রসারে বেগম খালেদা জিয়ার অনন্য ভূমিকার কথা স্মরণ করেন আলোচকরা। শিক্ষা এত বেশি গুরুত্ব দিয়েছিলেন যে শিক্ষকদের যে দাবি দেওয়া সেগুলি কিন্তু তখন পূরণ হয়েছিল। আমাদের সময় শিক্ষকরা ওই জল কামানের সামনে যেতে হয়নি। দেশের মানুষের জন্য তিনি যেভাবে আত্মদান করেছেন, আমি বলবো তার জীবন তিনি উৎসর্গ করেছেন এদেশের সাধারণ মানুষের, এদেশের মানুষের অধিকার রক্ষার জন্য, এদেশের মানুষের ভোটের নিশ্চয়তা দেওয়ার জন্য, এদেশের মানুষের বেঁচে থাকার অধিকার, অর্থনৈতিক অধিকার। উঠে আসে ব্যবসা বাণিজ্য প্রসারে বেগম জিয়ার অবদানের কথাও। পরিচালনায় তিনি উন্নয়নকে মানুষের জীবন মান উন্নতির সঙ্গে যুক্ত করেছিলেন। শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের প্রসারে তার উদ্যোগ আজও স্মরণীয়। বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। লায়লা নওশীন, চ্যানেল আই, ঢাকা।
এবারে জানাবো আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 12তম ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তারা বলেছেন, সোশ্যাল মিডিয়ার অস্থিরতা ও হয়রানি নারী নির্মাতা, অভিনেত্রী ও কলাকুশলীদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে তাদের উপেক্ষা করে নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। 9 দিন ব্যাপী এই উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতান আহমেদের রিপোর্ট। এশিয়ান চলচ্চিত্রে নারীর অবদান ও ভূমিকা বিষয়ের উপর আলোচনার মধ্য দিয়ে শুরু হয় 12তম ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন উইমেন ইন সিনেমা। ঢাকা ক্লাবে 2 দিনব্যাপী এই সম্মেলনে অংশ নেন দেশ বিদেশের নারী নির্মাতা সহ সংশ্লিষ্টরা। সাম্প্রতিককালে বাণিজ্যিক সিনেমায় পুরুষ অভিনেতাদের শক্তিশালী উপস্থাপনের আড়ালে নারী চরিত্রগুলো হারিয়ে যায়, এমনটাই উঠে আসে আলোচনায়। সমান দিক আসলে বিবেচনা করা যায় এবং সেটা আমরা এর আগে আসলে দেখিনি। রিসেন্ট যে মুভি কিছুগুলো আমরা দেখতে পাচ্ছি, স্পেশালি সাউথ এশিয়ান মুভিজে। We need to evolve more. We need to deep dive more as women. We need to understand people more as women. সোশ্যাল মিডিয়ার অস্থিরতা ও হয়রানি নিয়েও কথা বলেন বক্তারা। I think it's mainly because women do not get enough assistance, they do not get enough fund to produce. They are not given the technical assistance to be a successful and quality producer or director. It's because they love the movies, they love to watch, they love to produce, or they love to bring the narratives from the society. Social media তে real ID, fake ID যেভাবেই হোক হাজারো কমেন্ট করছে। আমি যদি just don't even bother about it. তাহলে সেই the group of people যারা এই কমেন্টস করছে ওদের কোনো অস্তিত্ব আছে, কোনো ম্যান্ডেট আছে, ওনার কোনো যোগ্যতা আছে? দ্বিতীয় দিনের আলোচনার বিষয় নারী, সিনেমা এবং বাংলাদেশের সমাজ ব্যবস্থার নানা দ্বিচারিতা। 9 দিনব্যাপী এই উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ইরানে 2 সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা বাড়ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মুদ্রার দর পতনের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ইরানের 31টি প্রদেশের অন্তত 100টি শহরে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ এখন রূপ নিয়েছে সরকার পতনের আন্দোলনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগ করা হলে মার্কিন বাহিনী ইরান আক্রমণ করবে। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পকে নিজের দেশের দিকে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন। এ পর্যায়ে রয়েছে কৃষি সংবাদ। অনুকূল আবহাওয়ায় এবার জামালপুরে সরিষার ভালো ফলন হয়েছে। গত বছরের বন্যার ক্ষতি পুষিয়ে নিতে সরিষা আবাদ করেছেন কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নিয়মনীতির তোয়াক্কা না করে উৎসমুখে বাঁধ নির্মাণে মৃতপ্রায় নেত্রকোনার 57টি নদী। নাব্যতা হারিয়ে আত্রাখালী, কংস, সোমেশ্বরী সহ ছোট বড় এসব নদী পরিণত হয়েছে ফসলের মাঠে। কোনো কোনো নদী এখন ধুধু বালুচর। জেলেরা কর্মসংস্থান হারানোর পাশাপাশি হুমকিতে পরিবেশ ও জীব বৈচিত্র্য। সমীক্ষা কার্যক্রমে আটকে আছে নদী পুনরুদ্ধারে কর্তৃপক্ষের তৎপরতা। এবারে জানাবো ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ইরফান চিনিগুড়া অ্যারোমেটিক চাল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। রোববার রাজধানীর একটি হোটেলে চুক্তিপত্রে সই করেন ইরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুব আলম এবং তাসনিয়া ফারিন। চুক্তির মেয়াদ হবে 2 বছর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরফান গ্রুপের জিজিএম মাহমুদুর রহমান বুলবুল, সেলস অ্যান্ড মার্কেটিং রিটেল জিয়াউর রহমান, অ্যাকাউন্টস ম্যানেজার মাসুদ পারভেজ, ব্র্যান্ড ম্যানেজার সাজ্জাদ মোহাম্মদ জহির সহ অন্যরা। সংবাদে এই পর্যায়ে আবারও সময় হয়ে গেল বিরতি নেবার, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও জানিয়ে ফিরব। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদ আয়োজনগুলোতে। খুলনার দাকব থানাধীন সুন্দরবনের কালাবগি সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে 490 কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মুন্তাসির ইবনে মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় 5 লাখ টাকার কাঁকড়া জব্দ করা হয়েছে। সে সময় 5 কাঁকড়া ব্যবসায়ীকেও আটক করা হয়। তিনি জানেন, আইনি ব্যবস্থা নিতে জব্দকৃত কাঁকড়া ও আটক ব্যক্তিদের ফরেস্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কাঁকড়ার প্রজনন মৌসুম উপলক্ষে জানুয়ারি ও ফেব্রুয়ারি 2 মাস সুন্দরবন থেকে কাঁকড়া শিকার এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল হক। বিএনপির সমর্থন নিয়ে এবারের নির্বাচনে লড়ছেন তিনি। দলটির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আশা করছেন, বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ঢাকা 12 আসনে তার কোদাল প্রতীকের পক্ষে থাকবেন। উপমহাদেশের বিশিষ্ট আইনজ্ঞ, চিন্তাবিদ, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের 115তম জন্মবার্ষিকী উপলক্ষে সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি সংসদ বনানীতে তার কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করে। সে সময় ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোর্শেদ, সৈয়দ মামনুন মোর্শেদ, বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈশা ও অন্যরা। উনিও সারা জীবন উৎসর্গ করেছিলেন গণতন্ত্র এই দেশে প্রতিষ্ঠা করার জন্যে, এদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্যে, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যে। আমি আশা করি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উনি সারা জীবন কাজ করেন। আমি আশা করব আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র আমরা গড়তে পারব। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় মাটির স্বাস্থ্য উন্নত করে টেকসই, নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্য উৎপাদনে দেশে প্রথমবারের মতো যাত্রা করল অ্যাগ্রো ইকো ফিজিওলজি ল্যাবরেটরি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডক্টর কাজী এম বদরুজ্জোজা রিসার্চ সেন্টারে ল্যাবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ। মাটি উদ্ভিদের বিভিন্ন পুষ্টি ও ক্ষতিকারক উপাদানের মাত্রা নির্ণয়ে ল্যাবটিতে স্থাপন করা হয়েছে প্ল্যান্ট অ্যান্ড সয়েল ডাইজেশন সিস্টেম, ফ্ল্যাম ফটোমিটার, প্ল্যান্ট ওভেন এবং কন্ডাক্টিভিটি মিটার। পাশাপাশি প্রতিকূল পরিবেশে উদ্ভিদের সংবেদনশীলতা যাচাই সহ আধুনিক স্মার্ট কৃষি প্রযুক্তি ও ন্যানো প্রযুক্তিও যুক্ত হয়েছে ল্যাবটিতে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচারাল বোটানি বিভাগে ল্যাবটি স্থাপন করে ওয়েব ফাউন্ডেশন। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। দৈনিক বিজনেস ফাইল পত্রিকার 19 বছরে পদার্পণ উপলক্ষে রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্য দেন শিল্প সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর হালিদা হানুম আক্তার। সভাপতিত্ব করেন দৈনিক বিজনেস ফাইলের সম্পাদক অভি চৌধুরী। ডক্টর উজ্জ্বল রায়ের উপস্থাপনায় আলোচনা অংশ নেন অতিরিক্ত সচিব বিসিক চেয়ারম্যান সাইফুল ইসলাম, বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, ব্যবসায়ী নেতা বজলুর রহমান, এম এস আত্তার খান, গ্রিন চাষী কামরুজ্জামান মৃধা, মেজর আসাদুজ্জামান সহ অন্যরা। সেবা উইমেন ফাউন্ডেশন এবং লায়ন্স ক্লাব ঢাকার আয়োজনে রাজধানীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প হয়েছে। মোহাম্মদপুরের টাউন হল মাঠে অনুষ্ঠিত ক্যাম্পের প্রধান অতিথি লায়ন AK গোলাম ফারুক, বিশেষ অতিথি অধ্যক্ষ ব্রাদার চন্দন গোমেজ CSC উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সেবা উইমেন ফাউন্ডেশনের সভাপতি তানিয়া শারমিন, সহসভাপতি আফলাতুন নাহার সহ অন্যরা। অনুষ্ঠানে বিনামূল্যে চিকিৎসা সেবা সহ ঔষধ বিতরণ এবং চিকিৎসা সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়। সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
মিয়ানমারে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতে ছোড়া গুলিতে বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ, ৪৯ সশস্ত্র রোহিঙ্গা আটক। ভোটারদের আস্থা ফেরানোর পাশাপাশি সন্তোষজনক ভোটের হারে গুরুত্ব দিচ্ছে ইইউ, আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকেও থাকবে নজর। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাবে অন্তর্বর্তী সরকার, এতে আইনি বাধা নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিপিএলে সিলেট পর্বের শেষ দিকে এসে ফর্মে ফিরতে পারেননি তানজিদ তামিম, সেঞ্চুরি বঞ্চিত হলেও তৌহিদ হৃদয়ের ব্যাটিংয়ে স্বস্তি। এবং রাজধানীতে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে, ৯ দিনব্যাপী উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।